يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। আমি দেরিতে শুরু করলাম, মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে। বলছি স্টোরিটা এই গল্পটাই করতেছিলাম এতক্ষণ ধরে যে বাইর হওয়ার মুখে গাড়িটা স্টার্ট হচ্ছিল না, হয় নাই। আমি সিএনজিতে আসছি, তো সেটার গল্প বলতেছিলাম যে আমাদের দেশে ড্রাইভার বলেন, মেকানিক্স বলেন, যারা ওয়ার্কশপে কাজ করায়, তারা আসলে কচু কাটতে কাটতে ডাকাইতের মতো আর কি। মানে ওই ওস্তাদ নাকি সাগরেদ হিসাবে জয়েন করে, নাট বল্টু এটা ওটা, ও এক গাড়ির থেকে দেখবেন মুখ দিয়ে পেট্রোল বাইর করে অন্য গাড়ির পার্টস ধুইতেছে। এই করতে করতে একদিন মিস্ত্রি হয়ে যায়, ইঞ্জিনিয়ার হয়ে যায় আর কি। তো যখন আপনি বললেন কী হয়েছে, মানে সে ওই বাংলাদেশি ডাক্তাররা অনেক সময় দেখেন না, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলে। মানে আপনি পয়লা গেলেন, একটা অ্যান্টিবায়োটিক দিল, যাই হোক না কেন আপনার এটাতে লেগে যাবে আর কি, সোজা কথা, যাতে তারপরে কোনো ব্লেম না আসে। এটা করে করে সমস্ত অ্যান্টিবায়োটিকের জাত মেরে দিচ্ছে বাংলাদেশে, জানেন তো। মানে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক মানুষের উপর কাজ করতেছে না এখন এবং মানে ওই ইউকেতে আমার শালার ওয়াইফ ডাক্তারি করে, সে বলে যে এত মানে পরবর্তী জেনারেশন অ্যান্টিবায়োটিক চলে আসছে এখানে, সেটা চিন্তাই করতে পারে না যে তারা তো এগুলো এখনও দেয় না মানুষকে, অনেক আগেরগুলো দেয় আর কি, যেগুলো আমাদের দেশে অবসোলেট হয়ে গেছে। যাই হোক, এই গল্প করতেছিলাম, করতে করতে একটু সময় গেল, আমাদের একটু দেরি হলো। আমরা শুরু করি ইনশাল্লাহ। আজকে যে চ্যাপ্টারটা পড়বো গতদিনের পর থেকে প্রায় মানে হাফের বেশি হয়ে গেছে বইটার, 141 পেজ আজকে। আর আমাদের বই সর্বসাকুল্যে হচ্ছে এগুলো তো হলো আপনার এই ফুটনোট সহ, ফুটনোটের আবার বড় একটা অংশ আছে, দাঁড়ান দেখি আমি কতটুকু। আমাদের বই হচ্ছে 190 পৃষ্ঠা, আমরা প্রায় কাছাকাছি শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ। এখন বলতেছেন যে এই চ্যাপ্টারটার নাম আমি বলে গেছিলাম ওই দিন, ওয়াই মাদার্স আর নট ফাদার্স। মারা কেন বাবা না, অর্থাৎ মাকে দিয়ে কেন বাবার রোল হয় না, বা বাবাকে দিয়ে কেন মার রোল হয় না। মানে এই যে জিনিসটা ডিস্টিংক্ট, আলাইসালাম, ডিস্টিংক্ট ব্যাপার, যে এইটা নিয়ে এই চ্যাপ্টারটা আমরা শুধু এইগুলো পড়বো। ফিমেল অ্যাটাচমেন্ট to an infant seems to be innate. Male attachment a function of social learning. Mothers are natural parents. Men with the best will in the world are not. মানে সবচেয়ে ভালো ইন্টেনশনালা যে বাপটা, মানুষটা, পুরুষটা, উইথ দ্য বেস্ট উইল ইন দ্য ওয়ার্ল্ড, সারা দুনিয়ার ভিতরে তার যদি ইচ্ছাটা সবচেয়ে ভালোও হয়, তবুও তারা মানে পুরুষরা ন্যাচারাল প্যারেন্টস না, মাদার। এটা তো খালি আমাদের জন্য দরকার নেই। আমি সেটা হাতির উপরে একটা ডকুমেন্টারি দেখলাম, মেয়ে হাতিটার পিছিয়ে পিছিয়ে তো বাচ্চাটা হাঁটতেছে। পুরুষ হাতিটার থেকে বরং প্রোটেক্ট করে রাখাটাই মেয়ে হাতিটার একটা কাজ, যে কোন দিক দিয়ে কি মারবে, ধাক্কা উড়ায় ফালাই দিবে, বুঝছে না। পুরুষ হাতিগুলো অনেক সময় যদি মেয়েটার কাছে আসতে চাইতেছে, একটা পুরুষ হাতি, আর বাচ্চাটা যদি মাঝখানে থাকে, দিল একটা বাড়ি, বাস পড়ে গিয়ে মরে গেল, বুঝছেন না। এটা 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 বুঝতে গেলে তো বই লিখতে হয় না বা পিএইচডি করতে হয় না, এটা এমনি বোঝা যায়, তাই না। এই যে মানে ন্যাচারাল প্যারেন্টস যে, বা ন্যাচারালি যে বাচ্চাটা মার সাথে থাকবে, এটা তো এখন রিভার্স করার চেষ্টা করতেছে। বেটাদের নাকি এখন ওই কেমনে করে ডেলিভারি হয় এটা দেখায়। কেউ কেউ প্রপোজ করতেছে বেটাদের প্রেগনেন্ট বানানো উচিত, যাতে তারা বুঝে যে কত কষ্ট মায়ের আর কি। তো এগুলো সবই নেচার বিরুদ্ধ জিনিস। নেচারের যান, আপনি হাতির দিকে তাকান, সিংহের বাচ্চার দিকে তাকান, সিংহের মা যেটা, সেটার ওয়ান অফ দ্য বিগেস্ট হচ্ছে পুরুষ সিংহ থেকে বাচ্চারা বাঁচান। কেমনে করে বাঁচা রাখবে, কোন সময় দিবে একটা কামড় বা ফালাই দিবে, বুঝছেন না, খাইয়ে ফেলবে, তো ইত্যাদি আর কি। আপনি দেখবেন নেচারের ভিতরে মাগুলা হচ্ছে ইনেট বলতেছে, মানে ইনহেরেন্ট, স্বভাবজাতভাবেই তারা প্যারেন্টিং করে। প্যারেন্টিং কথাটার যে কথাটা, বাপরা সেটা করে না। বাপরা প্রোভাইডার্স অ্যাট দ্য বেস্ট। যেটা দেখবেন যে বাপদের রোলটা কি ইসলামে বলে, সারা দুনিয়াতেই ছিল, এখন এটাকে উল্টানোর চেষ্টা চলতেছে। আমি আপনাদেরকে কাউকে একটা গল্পটা বলছি, যে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম আমি, এক মহিলা বতসোয়ানা বা ওই রকম কোনো জোনের অরিজিনালি, বাট আমেরিকাতে থাকেন, খুব উচ্চশিক্ষিত, আছে না কিছু, মানে কন্ডোলিসা রাইস মার্ক আর কি, মানে এই ডিগ্রি ওই ডিগ্রি, প্রিন্সটন, স্ট্যানফোর্ড, যেগুলোর নাম আমরা সবসময় করে আহা আহু করি আর কি। তো তুমি আসতেছো কেন, তুমি করো না আমি জানি, তুমি হলে দুনিয়াতে একটা এক্সেপশন, তোমাকে নিয়ে আমরা অনেক গর্ব করি যে তোমার প্রিন্সটন স্ট্যানফোর্ডে তোমার পায় নাই আর কি। যাই হোক, তো এখন কি বলে, ওই মহিলা বলতেছে যে তাদের যে সোসাইটি, ট্রাইবাল সোসাইটি বা মানে প্রাইমারি যে ছিল, মানে অরিজিনাল যে সোসাইটি ছিল, ট্রাইবাল বা নৃতাত্ত্বিক যে সোসাইটি ছিল তাদের আর কি, কাল্লু ওই ট্রাইবে বসবাস করে, আছে না, নামটাম ভুলে গেছি আমি। তো বলতেছে ওইখানে একটা পুরুষের 4টা বিয়ে করাটা নর্ম বা ন্যাচারাল।
মেইন শর্ত হচ্ছে সে প্রোভাইডার হবে, অর্থাৎ সে 4টা বউকে খাওয়াইতে পারবে ঘরে বসায়। কিন্তু তারপরে একটা সেন্টেন্স বলছে, এই সেন্টেন্সটা আমাদের নারীবাদীর বা আমাদের দেশের মানুষের শুনে না বা শুনে নাই কোনোদিন। বলছে যে কোনো হাজব্যান্ড যদি আশা করে যে 4টা বিয়ে করে 4টা বউ তারে কামাই করে খাওয়াবে, সে বসে বসে খাবে, এটা কিন্তু আছে মানুষের ভিতর। দেয়ার আর পিপুল যারা এভাবে চিন্তা করে, আমার দেশেই করে, আছে। আমরা তাকে পিম্প মনে করি। পিম্পের কাজ কি? একজন মহিলার ইনকাম থেকে একটা কাট নেওয়া। তো যে হাজব্যান্ড ঘরে বসে থেকে তার বউগুলারে কাজ করতে পাঠায়, আমরা তাকে পিম্প মনে করি। যে চিন্তা করি, এটা কিন্তু সেই প্রিমিটিভ সোসাইটি। অথচ আজকে কিন্তু আমরা অনেক শিক্ষিত মানুষ কিন্তু আশা করি যে বউয়ে খাওয়াবে, বা অশিক্ষিত আমাদের এই যে গার্মেন্টস শ্রেণী যেটা বলি, বা আমাদের বুয়ারা, আমাদের এখানে যে শুটা বুয়া যেগুলো আছে আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে আসে, তারা নাকি মেস করে থাকে, তাদের হাজব্যান্ডগুলো বাড়িতে থাকে, এখান থেকে টাকা কামায় বাড়িতে পাঠায়, ওগুলো বসে বসে খায়। মানে বুঝছেন তো, মানে এই যে জিনিসটা, এটা একেবারেই নেচারের বিরুদ্ধে যায়, কিন্তু আমরা এটাকে রিভার্স করার চেষ্টা করতেছি। যাই হোক, এখানে বলছে এই কথাটা আমি হাইলাইট করছি জাস্ট। আবার পড়ি, ফিমেল অ্যাটাচমেন্ট টু অ্যান ইনফ্যান্ট সিমস টু বি ইনেট। একটা মানে নারীর বা মহিলা বলি, যাই বলি, মেয়ে, তার অ্যাটাচমেন্ট তার বাচ্চার সাথে বা ইসের সাথে একদম ইনেট, সহজাত। মেল অ্যাটাচমেন্ট এ ফাংশন অফ সোশ্যাল লার্নিং। মেল অ্যাটাচমেন্টকে আপনি বক্তৃতা দিয়া করবেন যে আপনি একটু ডাইপারটা চেঞ্জ করেন, বুঝছেন না, ট্রেনিং করবেন, ওয়ার্কশপ করবেন। বউ তো পারে না, রাইতে ঘুমাইতে পারে না, তা আপনি একটু সাহায্য করলো, এইভাবে আমরা ট্রেন করি। তুমি যেদিন ওই দিন বলতেছিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার ওয়াইফদের হেল্প করতেন, দ্য ভেরি ওয়ার্ড হেল্প সেজ যে ইট ওয়াজ নট হিজ জব। এটা বুঝতে হবে তোমাকে। তুমি যে ওয়ার্ডটা ইউজ করছো হেল্প, এই হেল্প ওয়ার্ডটার ভিতরেই রয়ে গেছে যে ইট ওয়াজ নট হিজ জব, বাট হি ওয়াজ এক্সট্রা কেয়ারিং, হি টুক ওয়ান স্টেপ, এবং এটা আমাদের জন্য আদর্শ, সেটাও আমি মানতেছি। কিন্তু ইনেট না জিনিসটা, সহজাত না জিনিসটা, সেটা আমি বলতেছিলাম। হেল্প কথাটার মাঝেই এটা আছে, হেল্প করা হয় যখন আউট অফ দ্য ওয়ে গিয়ে কেউ কিছু করে, আর নাহলে তো সেটা তার করণীয়, তাই না? আমি যদি এখন করণীয়টা করি আপনার সাথে, আপনার আমি ক্লাসে এনরোল করাইছি যে আরবি শিখাবো, আপনার আরবি শেখানোটা হেল্প না, কিন্তু এটা আমার কাজ। আর হেল্প বলবো কখন? আপনি তো পারলেন না, 2 ক্লাসেও হয় নাই, আরেকটা ক্লাস আমি পাশের ঘরে নিয়ে করলাম, এটা হলো হেল্প। তো ও আমার বলতেছিল যে ওই মানে ওইখানে কথা কাট করে, মানে কথা কাট না, লাস্টে বলতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল হেল্প কথার ভিতরেই রয়েছে যে ইট ওয়াজ নট হিজ জব আর কি, তাই না? ইট ইনক্লুডেড ইন দ্য টার্ম আর কি। তো যাই হোক, তারপর বলতেছেন যে সোশ্যাল লার্নিং। হ্যাঁ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে এটা করা উচিত, করাটা ভালো, এই সোশ্যাল লার্নিং আমি শিখলাম, সুন্নাহ হিসাবে আমি করলাম, এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু ইউজুয়ালি আমার ইচ্ছা করবে না যে গিয়ে ডাইপারটা চেঞ্জ করি, বুঝছেন? বরং উল্টাটা কি, আমার শ্বশুর, আমার বাবা, আমার বেলায় দেখছি বাচ্চা একটা কান্দে, তাড়াতাড়ি ওটা নিয়ে সরে গেলো এখান থেকে, কারণ এখনই নেক্সট আসতেছে হইলো, ওয়ালাইকুম সালাম, নেক্সট আসতেছে হইলো যে মানে ওনার মেজাজটা গরম হবে, এবং তারপরে আর কি মানে বাচ্চাটার সাথে সাথে নিয়ে অন্য সাইডে নিয়ে চলে যাওয়া হলো। আচ্ছা, তারপরে বলছে কি যে খুব সুন্দর কথা, যে মাদার্স আর ন্যাচারাল প্যারেন্টস। প্যারেন্টস বলতে যেটা বোঝায় প্যারেন্টিং বলতে শুধুমাত্র দুধ খাওয়ানো না বা না, অনেক বড় একটা কথা, তাই না? আমরা এখানে প্যারেন্টিং নিয়ে যে ক্লাসটা করছি, মুসলিমদের প্যারেন্টিং তো একদম শেষ পর্যন্ত চলে। ইসে দেখবেন বই আছে, চেকিং অন ইউর ম্যারিড ডটার হোয়াট শি ইজ ডুইং, এমন একটা বই আছে, সে IAPH বা দারুস সালামের বই আছে। মানে এটা অন অ্যান্ড অন চলতে থাকে, আপনি খোঁজ নেবেন আপনার মেয়ে কীভাবে করতেছে, কীভাবে বিহেভ করতেছে। ম্যারিড মেয়েকে শাসন করছে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মানে দুনিয়ার বেস্ট ওম্যান বলতে গেলে, তার মেয়ে, তাকেও শাসন করছেন উনি, রাসূলের ঘরে আইসা শাসন করছেন বা করছেন। তো আপনার এই প্যারেন্টিং, মুসলমানদের প্যারেন্টিং একদম টিল দ্য এন্ড অফ ইউর লাইফ চলবে আর কি। যদি এই মেয়ে ধরেন ডিভোর্সি হয়ে যায় বা বিধবা হয়ে যায়, কোথায় আসবে? সে আপনার কাছে আসবে। মুসলমানদের ব্যাপারটা তাই। আর ওদের ব্যাপারটা কি, মানে শেষ তো, মানে 16 বছর হলে কেন বাইরে যায় না, কাফেরদের ব্যাপার। কিন্তু মুসলিমের ব্যাপারটা অন অ্যান্ড অন চলতে থাকে প্যারেন্টিংটা। এবং আমি আপনাদেরকে বলছি কিনা এটা অনেক আমার জাহিলি যুগের কথা, একটা মুভির কথা, যে একটা মহিলা, সে ইসের আর কি কী বলে, ওই যে ডিটেকটিভ সর্ট অফ জিনিস আর কি, ডিবি মার্কা আর কি ওদের, আমেরিকান। তো সে একটা ইহুদি সোসাইটিতে গিয়ে থাকতেছে, ওর বাপ মিলিয়নিয়ার খুব। তখন ওইখানে থেকে সে দেখছে যে বাবা মা ছেলে মেয়ের যে অ্যাটাচমেন্টটা, তো সে খুব, তার মানে চোখে পানি চলে আসছে, এবং সে তার বাবারে বলছে যে আমি অবাক হয়ে গেলাম যে মানে ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম তোমার আমার কথা মনে হয়েছে। বাবা মা আলাদা, বুঝছে না, বাবা একখানে থাকে, একখানে থাকে। আমার খুব কান্না পাইছে বা আমার ইচ্ছা করছে আমার বাবাটা যদি ওদের বাবাদের মতো হইতো। তখন বাপ বলছে ঠিক আছে, তুই যদি মারা যাস আমি তোকে খুব গর্জিয়াস একটা
ফিউনারাল দিব আর কি। মানে এটাও এবং ডলার্স অ্যান্ড সেন্ট, কিন্তু মেয়েটা কিন্তু সেটাই চাইতেছে না। মেয়েটা দেখতেছে যে ইহুদি ফ্যামিলিতে বা ইহুদি সোসাইটিতে কেমন কেয়ারিং শেয়ারিং হয় ব্যাপারগুলা, তো সে বলতেছে ওই যে টাকা, ডলার্স অ্যান্ড সেন্ট আর কি। তা আমাদের এখানে আমাদের জীবনে শেষ পর্যন্ত এবং ওদের জীবনে শেষ পর্যন্ত হুএভার কামস মানে ডাইস ফার্স্ট, আমাদের এই প্যারেন্টিংয়ের দায় দায়িত্বটা থেকেই যায় কিন্তু, তাই না? মানে ছেলে বলেন মেয়ে বলে থেকেই যায়। এবং এটার উপর অনেক বই আছে, আপনি দেখবেন যে কীভাবে ম্যারিড বা আলাদা সংসার করতেছে সেই ছেলের উপরও কীভাবে আপনি চোখ রাখবেন, সে যেন ডিরেল না হয়, সে যেন না করে, ইত্যাদি ইত্যাদি অনেক বই বা লিটারেচার আছে। যাই হোক, আমরা একটু আগাই। আমাদের এই চ্যাপ্টারটার নাম আগেই বলছি, ওয়াই মাদার্স আর নট ফাদার্স, মারা কেন বাবা না। আমরা ওই যে একসাথে গেলাম না একটু বেড়াইতে, রিজবির ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমি মানে আমার ফ্যামিলি, আমি আমার ওয়াইফ, আর অন্যরা ছিল আপনার এই যে শামীমের ফ্যামিলি ছিল ইত্যাদি। তো আসার দিন বাস ছাড়বে ঘন্টা 3-4 পরে বা আর একটু পরে। তো রিজবি তার মেয়েকে নিয়ে কোথাও বাইরে যাবে বা তার ফ্যামিলিকে নিয়ে, তো সে বারবার বলতেছে যে টয়লেট সারো, এটা করো এটা করো। হঠাৎ করে তার মেয়ে বলছে, বাবা তুমি দেখি মা হয়ে গেলা। মানে এইসব কথাগুলো তো মা কহে, এটা করো এটা করো এটা করো, খালি খবরদারি করে। তুমিও কি এটা করবা, তুমি দেখি মা হয়ে গেলা। মানে সে পর্যন্ত বুঝতেছে যে বাপ এবং মার এটা তার ভিতরেই এমনিতে আছে যে রোলগুলো আলাদা। বাপ যখন মায়ের মতো করতে শুরু করছে একদম রভাবে, সে আমার সামনে বললো, আমার সামনে, আমি আই ওয়াজ দেয়ার, যে বাবা বা আব্বা যাই হোক, তুমি দেখি মা হয়ে গেলা, মানে তুমি আমারে চেঞ্জ করতে শুরু করছো, এটা তোমার কাজ না বা তোমারই না। আচ্ছা আসেন, physical intimacy, which again we have found is a female characteristic, is essential to the process of infant bonding. আগে আমরা বলছি যে ফিজিক্যাল ইন্টিমেসি মানে টাচ, মাটি এবং মায়ের টাচ ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ হইতে পারে না। অনেকবার আমরা বলছি, এটা অনেকবার বলি। এখানে বলতেছে যে প্রসেস অফ ইনফ্যান্ট বন্ডিং, মানে এই যে ইন্টিমেসি, মানে কাছে থাকবে। আপনাদেরকে অনেকে যারা আমাকে অনেকদিন চিনেন, একটা গল্প আমি প্রায়ই বলি, সেটা আমি নিজে দেখছি দেখে, যে আমাদের একটা জুনিয়র আছে, সে মালয়েশিয়ান চাইনিজ একটা মেয়েকে বিয়ে করছে। সে পাইলট ছিল পিএসএতে, পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটির পাইলট, মানে ওই যে জাহাজ নিয়ে আসে, বড় বড় জাহাজগুলোকে নিয়ে ঢুকায়, সেই কাজ করতো। তো একদিন আমাদের দুজনের দাওয়াত ছিল একদম শহরের অন্য প্রান্তে, ইস্ট, ওরা ওয়েস্টে থাকে, জুরং বা ওই সাইডে থাকে, আর একদম ইস্ট পাশের রিস বা ওই যে এই চাঙ্গি এয়ারপোর্ট টেয়ারপোর্ট, এগুলো ইস্টার্ন সাইডে আর কি। তো এখানে একটা জায়গায় দাওয়াত ছিল এক বাসায়, বাংলাদেশি একজনের বাসায়। ফিরতে ফিরতে আমরা 11টার দিকে আর কি, অলমোস্ট শেষ ট্রেন বা তার আগে পরের, মানে একদম কাছাকাছি সময় ফিরতেছি। তো একটা বাচ্চা আছে, তো বাচ্চাটা ঘুম পাইছে। তো মার কাছে দেখলাম যে এমনি তো ব্যাগ আছে, আবার এত বড় একটা ব্যাগ আছে, ওইখান থেকে এরকম সাইজে একটা বালিশ বাইর করলো, বালিশ বাইর করে বাচ্চাটা দিল। বাচ্চাটা বালিশটা শুকতে শুকতে ঘুমায় গেল। এটা নাকি মাদার্স পেলো চাইনিজ ট্র্যাডিশনে, মানে এটাতে মায়ের গন্ধ থাকে। মানে এটা ধরেন মা যখন শোয়, ঘুমায় বা বিছনায় তার কাছাকাছি রাখে, এটাতে মায়ের গন্ধ লেগে থাকে। এই গন্ধটা পাইলে বাচ্চাটা খুব সহজে বা কমফোর্টেবলি সিকিউরড ফিল করে এবং ঘুমায় যায়। চাইনিজ ট্র্যাডিশন এটা, কিন্তু এর ভিতরে একটা উইজডম আছে, কিন্তু একটা বোঝার জিনিস আছে। এই জিনিসগুলো অলিখিত এবং মেজারেবল, ইনটেঞ্জিবল। আপনি হিসাব করতে পারবেন না যে কোন মায়ের কাছে কতক্ষণ থাকলে এটা অ্যাটাচমেন্ট, সেটা হয়তো আমি আপনাকে দিতে পারবো না ফর্মুলা, বাট এইটা নেচারে আসে। এবং এখানে আমি সেগুলো গেলাম না যে বেবি মানকিজ বা অন্য পশু দিয়েও বলতেছে যে কীভাবে এটা ফিজিক্যালি এটা দরকার। দ্যাট কার্ডলিং মানে জড়ায় ধরা is a more important role of the mother than feeding. একটা বাচ্চা যখন ধরেন হোঁচট খেয়ে আসলো বা একটা ভয়ের কিছু দেখে আসছে, মা যখন তাকে ধরলো, এইটা তার জন্য একটা বিরাট আশ্রয়স্থল। এবং এইটা যারা ফিল করে বা যেটা পেয়ে যারা বড় হয় তারা, এবং যারা এটা না পায় তাদের ভিতরে আকাশ পাতাল তফাৎ দেখবেন, বুঝছেন তো? মানে এটা কোনো বিকল্প নাই। ওই আরটা আমি ওই বিবাহ নারীবাদে লিখছিলাম, বিদেশি জার্নাল থেকে, বিদেশি ইসের থেকে, যে একজন খুব টপ বস আর কি, সে তার ইসের মহিলা, তো সে একটা সময় পাখিদের বাসা দেখে সে চাকরি ছেড়ে দিছে বা এরকম কিছু, যে সে চিন্তা করছে যে মাদার্স ক্যানট বি ওয়্যারলেস আর কি, মানে রিমোট কন্ট্রোল মা হওয়া যায় না আর কি। মা হইতে গেলে এই টাচে থাকতে হবে, মাটি এবং মায়ের টাচ ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে বড় হবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা গেল, এখানে অন্য প্রাণীদের কথা বলে তারপরে আবার মানুষের কথায় আসছেন। All the literature suggests that once the novelty factor of the new child was worn off, the father tends to a greater or lesser extent to resent the newcomer. প্রথম খুব আনন্দ লাগে একটা বাই করে, কিন্তু এটা যখন শেষ হয়ে যায়,
দাদা নানা নানি সব আসলো, ছবির তোলাতুলি হইলো বা নাম রাখারাখি হইলো। নাম নিয়ে কত গবেষণা, তাই না? মানে আমি চিন্তা করি নাম রাখা কিন্তু একটা বড় একটা জিনিস, এটা কত মন খারাপ খারাপ, মানে 10জন সাজেস্ট করছে 10টা নাম, 10টা তো আপনি রাখতে পারবেন না, একটা রাখতে হবে। তা আমার ভাগনার এই যে বাচ্চা হচ্ছে 2-3 দিন আগে, তা আমি তারে বলছি দেখ এটা তোর রাইট, আমি সাজেস্ট করবো, তুই না রাখলে আমি আমি এটা জানি যে তোর রাইট, এটা বাপের রাইট, আমি কিচ্ছু মনে করবো না। আমি জাস্ট কতগুলো, সে আমাকে জিজ্ঞেস করছে অ্যারাবিক একটা ওয়ার্ড জিজ্ঞেস করছে, ওইটার সাথে কী ওয়ার্ড লাগাবে সেটা জিজ্ঞেস করছে। তো ওই ওয়ার্ডটা আমি গবেষণা করলাম, করে দেখলাম যে ওটার এক রকমের হয় আর কি, মাহরুস। মাহরুস মানে প্রোটেক্টেড, তো ইউজুয়ালি মাহরুসের সাথে যাবে বিল্লাহ, মানে প্রোটেক্টেড বাই আল্লাহ। তারপরে আমি বলছি যে আমাদের দেশে উল্লাহ বিল্লাহ এই নামগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষ। আবদুল্লাহ যেমন ধরেন, আবদুল্লাহ নামটা বেস্ট নাম দুনিয়ার, কিন্তু এটাকে মানুষ কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে। হ্যাঁ, মানে আব্দুল আব্দুল শোনায়, কেমন বলেন না মানুষে। তো এই জন্য আমি বললাম যে তুই বাপ, তোর রাইট আছে, তোকে যে এটা রাখতে হবে এমন কথা না। তুই যেহেতু ফার্স্ট নেমটা চুজ করছিস মাহরুস, ওইটার সাথে মাহরুস মানে যে প্রোটেক্টেড, মিম হা রা ওয়াও সিন। তো আমি ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নিছি, সে বিল্লাহ হবে আর কি, বা প্রোটেক্টেড বাই আল্লাহ। কিন্তু তুই যদি এটা শুনতে লাগে, তুই অন্য কিছু রাখলে আমি কিছু মনে করবো না, বিকজ এটা তোর রাইট নাম রাখাটা। তো যাই হোক, ওইটা যখন শেষ হয়ে গেল, ইনিশিয়াল এক্সাইটমেন্টটা, ছবি তোলাতুলি, এই আকিকা বা যাই যা হয় আর কি সেটা, তখন সে রিসেন্ট করতে শুরু করে। অর্থাৎ ধরেন যার ফার্স্ট ইস্যুটা হলো, সে চিন্তা করে যে বউরে যখন ডাকতেছে তখন পাইতেছে না। এক কাপ চায়ের সময় বউ কইতেছে তুমি একটু বানানো না, আমার দেখতেছো না ডাইপার চেঞ্জ করতেছি, মানে কথার কথা আমি বলতেছি, মানে কিছু তো চেঞ্জ আসবেই লাইফে। আমি আমার ইসের লাইফে বলি, মানে আমার নিজের লাইফে বলি, ইব্রাহিম আর ইয়াহিয়া, তাদের তো 2 বছরের মতো ডিফারেন্স ইসের আপনার মানে বয়সের ডিফারেন্স। তো ইব্রাহিম যখন ইব্রাহিম তো আমাদের খুবই প্রাণপ্রিয় একটা বাচ্চা ছিল, বা প্রাণপ্রিয় মানে রিয়েলি সে একটা এক্সেপশনাল বাচ্চা ছিল, এবং আরও আমাদের খুব কাছের ছিল বা খুব খুব ক্লোজ ছিল সবার। তো যেদিন ইয়াহিয়াকে নিয়ে তার মা বাসায় আসলো, আমার ইব্রাহিমের কথা চিন্তা করে আমার বুকটা ফেটে গেছে। ইনস্ট্যান্টলি হি গট দ্য ব্যাক ইনস্টেড অফ দ্য ফ্রন্ট সাইড বা চেস্ট। মায়ের বুক থেকে তাকে পিঠে তাকে স্থানান্তরিত করলেন, বিরাট শিফট কিন্তু একটা বাচ্চার জন্য, বুঝছেন না? তো যে কেউ আসলে, মানে যে কোনো সংসারে যে কেউ আসলে, যখন নতুন কেউ আসে কিছুটা তো অসুবিধা হবেই, কিছুটাই হবে, কিন্তু এইটা হয়তো মায়েদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু বাপরা রিসেন্ট করতে শুরু করে। এই যে বলতেছে, মানে একটা সময়কে মনে করে আগেই ভালো ছিলাম, নিরিবিলি ছিলাম, অথবা লাইফ এনজয় করছি, যখন ইচ্ছা বাইরে চলে গেছি, এখন বাইরে গেলে এই বাচ্চাটাকে কার কাছে রেখে যাবে, এটা হলো একটাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো মোড়সও, বুঝছেন না? এইটার জন্য দেখবেন মানে বিয়া ভেঙে যেতেছে, বা এইটার জন্য যে বেবি সিটার টিটার আছে না, মানে এটি তো একটা বিরাট হেডেক তাদের। তাদের যে প্রথম চিন্তায় আসবে যে বাইরে যাব কেমনে, বা বেড়াইতে যাব কেমনে, হলিডেগুলো করবো কেমনে, বুঝছেন না? ওই জন্য আলাদা লোক রাখবে বা এই করবে। আমাদের বাপমারা হলিডে করেনি, তোমার বাপমা করতে পারে, যায় না, তুমি আরেক জেনারেশন পরে। আমার বাপমার হলিডের কোনো কনসেপ্টই ছিল না। হলিডে হলো স্কুল যখন বন্ধ হলো, গ্রামের বাড়িতে নানির বাড়ি চলে যাও, বাস এটাই হলো হলিডে, বুঝছেন না? এই এই এখন তো মানে ঈদের সময় টিকিট পাওয়া যায় না কিছু, নট ফর মানুষ বাড়ি যাইতেছে তা না, মানুষ বান্দরবন কুয়াকাটা যাইতেছে, এর লিগে টিকিট পাওয়া যায় না। মানে এটা কিন্তু নতুন, বাঙালির নতুন পয়সা হয়েছে। তো মানে পয়সা যে অভিশপ্ত একটা জিনিস, এটা আমি বাংলাদেশের সোসাইটি দেখে বুঝলাম। কিভাবে একটা কনজারভেটিভ সোসাইটি একটা লুচ্চা সোসাইটি হয়ে গেল, আমি নিজের চোখের সামনে দেখলাম। 2টা পয়সা হয়েছে, আর কিছু না। এই মানুষগুলো আগে গ্রামের বাড়িতে যাইতো, আর গ্রামের বাড়িতে যাওয়াতে আমি বলতেছি যে ময়রা পিঠে যাইতে হবে, এটাও কথা না। তারপরেও সকল নারীর টান যেটাকে বলে ন্যাচুরাল, বাবা মা, বুড়া বাবা মা, বা এই বা ঢাকা শহরে কিন্তু একটা বড় পপুলেশন মেসে থাকে, আপনারা জানেন কিনা যায় না। দে ক্যানট অ্যাফোর্ড, তারা অ্যাফোর্ড করতে পারে না একটা বাসা ভাড়া করে বউ নিয়ে থাকবে এখানে। মানে ট্র্যাডিশনালি বলতেছে, এখন হয়তো চেঞ্জ হচ্ছে, কিন্তু অনেক বড় একটা পপুলেশন মেসে থাকে যারা ম্যারিড কিন্তু। তো তারা কি করে, তারা এই সময়গুলায় যায়, অনেক লং, একটু বড় টাইম নিয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে, আমরা বুঝি। কিন্তু এখন সেটা না। এখন দেখবেন আপনি হলিডে স্পটগুলো, সিলেটে কোনো হোটেলে জায়গা পাওয়া যায় না। ঈদের আগে পরে কে জানি গেল, গত 2-3 বছর আগে, শামীম হাসানরা বা কারা, হোটেল টোটেল সব বুক, যেখানে দেখতেছে বুক বাই, ভুলে গেছি কারা, মানে আমাদের সাথে দেখা করছিল গিয়ে পরে আর কি, ঈদের পরে গেছি। তো এখন তো ঈদই কাটায় মানুষ বিচে, ঈদই কাটায় মানুষ কুয়া কাটায়, ঈদই কাটায় মানুষ সুন্দরবনে বা এলসওয়্যার আর কি। এই ট্রেডিশন জাস্ট 2টা পয়সা হয়েছে, আর কিছু না। যাক, তারপরে তো বলতেছে যে টু রিসেন্ট দ্য নিউ কামার, মানে রিসেন্ট মানে আফসোস করে যে কি ঝামেলা শুরু হলো আবার বাসা ফ্যামিলিতে। হিজ ব্রেন টিচেস হিম টু সি দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ competition and dominance, and so he feels that he has in some sense
lost the competition for the mother's affection and has been replaced in the social hierarchy by this demanding young pretender. বুঝছেন তো, মানে খুব র ভাষায় বলছেন। এটা তো মেডিকেল স্পেশালিস্ট এবং সাইকোলজিস্ট, তো বলতেছেন যে তার রাইটগুলো থ্রেটেন ফিল করে সে। এই যে বললাম অ্যাটেনশনের রাইটটা, আপনি চা চাইতেছেন আর বাচ্চা কাঁদতেছে, কোনটা ই করবে আগে অ্যাড্রেস করবে? ন্যাচারালি বাচ্চা কাঁদতেছে, এটা করবে। এখানে সে থ্রেটেন ফিল করে যে আমার আর ইতে থাকলো না, একচ্ছত্র অধিকার বা আমার থাকলো না। এটা আমি বলতেছি না যে এটা ওই লেভেলের একটা খারাপ জিনিস, তা বলতেছি না। এটা ন্যাচারাল, আল্লাহ এই সব কিছুই ন্যাচারাল। এই ফিল করাটাও ন্যাচারাল, এটার সাথে কোপ আপ করাটাও ন্যাচারাল, মা কোপ আপ করতেছে এটাও ন্যাচারাল। কিন্তু এটা হয় ওনারা বলতেছেন আর কি। ওনারা এখানে কি প্রতীয়মান করতে চাইছেন? ওয়াই মাদার্স আর নট ফাদার্স, মা আর বাবার যে ডিফারেন্সটা আছে, যেটা আমরা আজকে অস্বীকার করতে শুরু করছি। এবং আজকাল বাপের নাম আর দরকার হয় না, জানো তো। দেয়ার আর প্লেসেস যেখানে বাপের নাম দরকার হয় না, এই মার নাম হইলে এনাফ। কারণ বাপের নাম বলতে গেলে একটা অস্বস্তি আছে, এত বাপের নাম জানেই না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছি, দেয়ার মেনি প্লেসেস বাপের নাম জানে না। মানে আমি তো চিন্তা করি যে আমি ইউকের কথাই চিন্তা করি, মানে আমি ওই স্ট্যাটিস্টিক্সটা আপনাকে বলতে পারবো না, বাট মোর দেন 50% আউট অফ ওয়েডলক, এটাতে কোনো সন্দেহ নেই। কত পার্সেন্ট সেটা হয়তো আমাকে এখন গিয়ে আবার একটু ওই দেখা বাইর করতে হবে আর কি, স্ট্যাটিস্টিক্সের দেখা। বাট ওমেন্স ব্রেইন, একজন মহিলার বা একজন নারীর ব্রেইন মস্তিষ্ক, emphasis on personal and the emotional enables her to embrace wider brain emphasis, আচ্ছা বুঝছি, on the personal and emotional, ব্রেনের এটা হচ্ছে ব্যক্তিগত টাচটা এবং ইমোশনাল টাচটা ইম্পর্টেন্ট তার কাছে। ব্যক্তি, ইটস নট এ নাম্বার, বাচ্চাটা একটা নাম্বার না কিন্তু। দেখেন না, মানে আপনি একটা বাচ্চা চাচ্ছি বদল হয়ে যান না, ওই বাচ্চাটা তো তার অনেক সুন্দর দেখতে, এটা মা কিন্তু এটাতে সেটেল করে না কোনোদিন, বুঝছেন। একটা বাপ হয়তো কবে জিজ্ঞেস চলো বাড়ি চলো, বুঝছেন না, হয়তো আমি বলতেছি না, বাড়ি চলো একটা হবে, অসুবিধা কী আছে। মা কিন্তু সেটেল করে না, তার কালাটা ওই কালা যেটা পচা যেটা ওইটার জন্য সে কিন্তু ঘুরতেছে বা করতেছে। মাঝে মাঝে হয় এরকম কেস, দেখেন বদল হয়ে গেছে। আচ্ছা, ওয়াইডার ভ্যারাইটি অফ রিলেশনশিপ উইদাউট ডিনাইং অর ডাইলুটিং এনি অফ দেম। মায়ের নেচারটা এমন যে সে অনেক কটা রিলেশনে ইনভলভ হবে, নট নেসেসারিলি একটাকে ডিনাই করে না, এটাকে বোঝার ব্যাপার আছে। সে যখন তার বাচ্চাটাকে অ্যাটেনশন দিচ্ছে, সে যে হাজব্যান্ডকে ডিনাই করতেছে তা না। কিন্তু একই ফ্যামিলিতে দেখবেন যে মা কিন্তু 4টা বাচ্চার দিকে 4 ধরনের অ্যাটেনশন দেয়, 4টা প্রেফারেন্স দেয়, কিন্তু নট নেসেসারিলি অন্যটাকে সে করতেছে তা না। একটা বাচ্চা একটু উইক থাকে, ধরেন যে শ্বাসকষ্ট আছে কথার কথা, অথবা আরও একটা কিছু, তো এর প্রতি যে এক্সট্রা একটা দিচ্ছে, এর মানে যে অন্যদেরকে সে অবজ্ঞা করতেছে তা না। কিন্তু এই জিনিসটা আমরা অনেক সময় কম্প্রিহেন্ড করতে পারি না। আমাদের কাছে এটা ডলার্স অ্যান্ড সেন্ট, এ অ্যান্ড বি, এ প্লাস বি, সি প্লাস ডি, বিটার ওই পাশে একটা মাইনাস হয়ে গেল আর কি, বুঝছেন না। আমাদের কাছে ইকুয়েশনগুলো এই ধরনের, কিন্তু এইভাবে যায় না ওইখানে, মানে হিউম্যান রিলেশন মায়েদের সাথে যে এইটা ওইভাবে যায় না। ইমরুল কায়েসের একটা খুব সমালোচনা করা হয়, মানে একটা ইমরুল কায়েস তো জানেন কবি, সেটার বর্ণনাটা এরকম ছিল, এটা বলছেন, ওই যে ওনার নাম কি, আলামের মসজিদে করেন ডক্টর মুসলিউদ্দিন, উনি বলতেছেন খুতবায়, ওই সোসাইটির কথা বলতেছেন যে এমন একটা সোসাইটি যেখানে কবিতা লেখা হচ্ছে এই নিয়ে যে একটা মা তার ব্রেস্ট ফিড করতেছে, এ ম্যান ইজ আদারওয়াইজ এঙ্গেজড উইথ হার আর কি। এটা ব্যভিচার হিসাবে উনি যদি সমালোচনা করে থাকেন, ফাইন, আমার কিছু বলার নেই যদি ব্যভিচার হয়ে থাকে। কিন্তু যে ব্যভিচার না হয়ে থাকে, যদি দাম্পত্যই হয়ে থাকে, এই কথাটা এখানে বলতেছে পারফেক্টলি নর্মাল, কিন্তু দুইটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই। ইফ এ মাদার ইজ বেস্ট ফিডিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শি ইজ লেটিং দ্য হাজব্যান্ড টাচ হার, অর যাই করুক আর মানে যাই করুক হাজব্যান্ড তার সাথে, এটা কিন্তু পারফেক্টলি ন্যাচারাল। এই কথাটা এখানে বলা হচ্ছে যে একটার বিনিময়ে আটটা হচ্ছে না কিন্তু, এবং একটার সাথে একটা কোনো কন্ট্রাডিকশন নাই। মনে করি না যেন আমরা যে ব্লক ওয়াইজ আর কি, আমি যেটা বললাম এ প্লাস বি, সি প্লাস ডি, সেটা মেল ব্রেনে থাকলেও ফিমেল ব্রেন সেভাবে আল্লাহ বানান নাই। একই সাথে সে অনেক কটাই করবে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি দেখেন, মেয়েরা বলে না যে এটা ডবল এজেড করাত আর কি, মানে দুই দিকেই কাটে। বাপের বাড়ি যদি যায় আর শ্বশুর বাড়ির সম্বন্ধে একটা কটু কথা একটা মেয়ে কিন্তু খুব মাইন্ড করে, অনেক সময় কাছে না ঠেস দিতেছে, আরে তোর শ্বশুর বাড়িতে দেখেছেন থপ করে গেছে, মুখটা ভারী হয়ে গেছে। আবার শ্বশুর বাড়ি যেতেছে, বাপের বাড়ি একটা কথা বলে কাইন্দা বুক ভাসাই দিতেছে। যে ডবল এজড যেটা বললাম, মানে দুই দিকেই কাটে।
আসলে কিন্তু তাই, একটা মেয়ে সে মানে উইদাউট স্যাক্রিফাইসিং ওয়ান শি ক্যান বি অ্যাটাচ টু আনাদার, হইতেই পারে, আল্লাহ তাদেরকে সেইভাবে বানাইছে, এই কথাটাই বলতেছেন। আচ্ছা, ওয়াইডার ভ্যারাইটি অফ রিলেশনশিপ একজন মহিলার ব্রেনে প্ল্যান্টেড থাকে বা ইমপ্রিন্টেড থাকে উইদাউট ডিনাইং অর ডাইলুটিং এনি অফ দেম, কোনটাকে ডিনাই না করে। হার লাভ ফর দ্য চাইল্ড ইজ নট অ্যাট দ্য এক্সপেন্স অফ এনি ওয়ান এলস। খুব ইম্পর্টেন্ট কথা, বাচ্চার প্রতি যে তার ভালোবাসাটা এটা আর কারো বিনিময়ে হচ্ছে, নট অ্যাট দ্য এক্সপেন্স অফ এনি ওয়ান এলস। অনলি ম্যান উড সি এফেকশন অ্যাজ সাচ এ ফাইনাট কমোডিটি। শুধু বেটা মানে পুরুষরাই দেখবে যে অ্যাফেকশনটা হচ্ছে একটা ফাইনাট কমোডিটি, মানে একদিন দিকে ছেলের দিকে অ্যাটেনশন দিতে গিয়ে, বাচ্চার দিকে অ্যাটেনশন দিতে গিয়ে আমার তুমি আর এখন তাকায় দেখো না, এই কথাটা একটা পুরুষ মানুষই চিন্তা করবে, কিন্তু মেয়েদের ব্যাপারে সেটা না। খুব ভালো, এগুলো আমরা বুঝলে কিন্তু আমাদের জীবনটা সহজ হবে, আমরা কিন্তু অনেক কিছু অ্যাকোমোডেট করতে পারবো, অনেক কিছু নিতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। আচ্ছা, ফ্রয়েড যেটা করছে, ফ্রয়েড মানুষকে অ্যানিমেলের পর্যায়ে নিয়ে গেছে, দুইটাকে একই শ্রেণীর জিনিস বানায় ফেলছে, ম্যাটার্নাল লাভ এবং সেক্সুয়ালি দুইটাকে এক জায়গায় নিয়ে গিয়ে একটা অ্যানিমেলিস্টিক জায়গায় নিয়ে গেছে। কিন্তু এটা দুই জিনিসটা হয়তো কোথাও একটা মিল আছে, কিন্তু একবার দুইটা ওয়ার্ল্ডের ব্যাপার, একটার সাথে আরেকটার আসলে গিভ অ্যান্ড টেক নাই, বা একটার বিনিময়ে আটটা, বা একটা কমে একটা বাড়ে, এটা কিন্তু না, ব্যাপারটা এখানেই বোঝার ব্যাপার আছে, যেটা আলাদা আলাদা এই রিলেশনগুলো আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে বানাইছেন যে একটা মা বাচ্চার জন্য মরতেছে, একটা ওয়াইফ হাজব্যান্ডের জন্য মারা যেতেছে, আউট অফ এফেকশন অথবা আউট অফ লাভ, বা কিন্তু দুইটার ভিতরে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নাই, একটা বেশি হলে একটা কমে যাবে এমন কোনো কথা নেই, খুব এক্সেপশনাল কেস ছাড়া আর কি। In fact, internal affection can be seen as an alternative to sexual love, but as an extension of it. Oh, acha, cannot be seen, na can be seen, acha, not as an, acha, not as an alternative. কি বলছেন? খুব ইম্পর্টেন্ট কথা, ফ্রয়েডের কথাটা আমার এমনি মনে আসছে, এই জায়গাতেই ফ্রয়েডের কথাটা আসতেছে, যে ইনফ্যাক্ট এই যে বলতেছেন যে ইন্টারনাল এফেকশন ক্যান বি সিন নট এজ অ্যান অল্টারনেটিভ টু সেক্সুয়াল লাভ। এটা অল্টারনেটিভ না, কথাটা আমি একটু বোঝায় বলি, আমরা তো একটু খোলামেলা কথাই বলতেছি এখানে, একটু বোঝায় বলি যে একজন মেয়ে তার ইন্টারনাল এফেকশন আছে তার বাচ্চার প্রতি, এটা তাকে যৌনতা বিমুখ করবে না, অল্টারনেটিভ না এটা, কিন্তু বলতেছেন কি বাট অ্যান এক্সটেনশন টু ইট, এক্সটেনশন ওইটাও এক ধরনের ইনস্টিংক্ট, কিন্তু ওইটা আরেকটা ফেজ, এটার সাথে এই মানে মেল ফিমেল রিলেশনের না এটা, কিন্তু ওটা একটা এক্সটেনশন, ওইটাও এক ধরনের, কিন্তু এইটার সাথে না, এটার সাথে রিলেট করা যায় না, এবং এটার সাথে কোনো কন্ট্রাডিকশন নাই, বা এটার সাথে কোনো ইন্টারসেকশন নাই, বা এটার সাথে কোনো অল্টারনেটিভ না, সোজা কথা যেটা বললাম আর অল্টারনেটিভ না। আচ্ছা, আরেকভাবে বলি কথাটা, যে একজন মহিলা যদি জীবনে মা না হয় তার সেক্সুয়ালিটি ইনকমপ্লিট থেকে যাবে, ফেমিনিনিটি তার ইনকমপ্লিট থেকে যাবে, বুঝছেন না? কিন্তু তার মানে এটা না যে ওটা রিয়েলি কোট আনকোট সেক্স, তা না, অ্যান এক্সটেনশন অফ ইট, বুঝছেন না? ফেমিনিন যে হবে একজন মহিলা, তার কমপ্লিটনেস আসবে যদি সে মাদার হয়, তার যদি আল্লাহ তাকে নসিব না করেন, দেখবেন অনেক মানুষ আছে যাদের বাচ্চা দেন না, সে ফিল করবে যে সে কমপ্লিট না জীবন, কিন্তু সেটা কিন্তু এটার অল্টারনেটিভ কিছু না, জাস্ট এক্সটেনশন বা একটা স্বাভাবিক পরিণতি। এটা বোঝার অনেক কিছু আছে, এটা আপনার যারা পড়াশোনা করছেন একটু সাইকোলজি নিয়ে, এই ফ্রয়েড কিন্তু এটাকে পরবর্তীরা অনেকেই এটা একদমই এগ্রি করেন না, কিন্তু ফ্রয়েড কিন্তু মানুষকে জাস্ট বায়োলজিক্যাল অ্যানিমেল বানায় দিয়ে গেছে। সে বলছে যে ব্রেস্ট ফিডিংয়ের সময় একটা মায়ের, একটা ছেলের বা একটা বাচ্চার যে স্যাটিসফ্যাকশন, আর যেভাবে সে ঘুমায় ব্রেস্ট ফিডিংয়ের পরে, সেক্সুয়াল রিলেশনের পরে একটা অ্যাডাল্ট সেভাবে ঘুমায় আর কি, উইথ দ্যাট সেম স্যাটিসফ্যাকশন অন দ্য ফেস, এইসব বইলা সে এটাকে আপনার একদম পশুর পর্যায়ে নিয়ে গেছে, ব্যাপারটা তা না, ওনারা কিন্তু না করতেছেন, এবং পরবর্তীতে আমি আরও অনেকের বই পড়ছি যারা এটাকে বলছেন যে না এটা এরকম না, এবং এটা আল্লাহ তাআলার হিকমা, সোজা কথা, যেখানে যেভাবে ওইখানে অ্যাটাচমেন্টটা একটা হিকমা, যে আল্লাহ বলছেন, আয়াত বলছেন ওইটাকে, যে কীভাবে অপরিচিত একজন মানুষের সাথে আপনার এমন একটা রিলেশন হয় যে মানে দুনিয়ার সবচেয়ে আপন উনি আপনার ওয়াইফ যিনি, ঠিক এটাও একটা হিকমা আল্লাহর, যে এমন একটা অ্যাটাচমেন্ট যেটা আর দুনিয়ার আর কারোর সাথে হবে না এই বাচ্চার বা এই মায়ের,
এই মায়ের সাথে অন্যের বাচ্চারও হবে না, আর এই বাচ্চার সাথে অন্য মায়েরও হবে না কোনোদিন। এটা আল্লাহর একটা উইজডম। আসেন, infant crying stimulates the secretion of a substance called oxytocin in women, which triggers nipple erection preparatory to nursing. কান্না শুনলেই, এটা হামজা ইউসুফের ওইটা যেটা বলতেছিলাম গতদিন, যে হামজা ইউসুফ বলতেছিল একটা ইসে যে ওই কান্না শুনলে মিল্ক স্টার্টস ফ্লোয়িং, এই যে কথাটা বলছে, মানে উনি হয়তো একটু বাড়ায় বলছে বা একটু আরও পরের কথা বলছে, কিন্তু এখানে বলতেছেন যে ওই যে ট্রিগার করে আর কি, এটা কান্নার সাথে সাথে এই প্রসেসগুলো শুরু হয়। কিন্তু ইনেট, এটা 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 এটার সাথে কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো ব্যাপার নেই, এটা আল্লাহর দেওয়া সুন্নাহ। যে মা কান্না শুনলে তার অক্সিটোসিন যেটা বললো এটা রিলিজ হবে, তার সে নার্সিংয়ের জন্য প্রিপেয়ার হইতে শুরু করবে, বা তাকে অটোমেটিক্যালি তার ভিতরে আসবে। আগের দিন আমরা প্যাভলোভের একটা কথা বলতেছিলাম, যে ওই সেন্ট্রাল পার্টের কথা বলতেছি, যে ঘুমাইলে পরে মাঠটা বললাম না, গতদিন বললাম বোধহয়, ঘুমাইলে পরে মা দুনিয়ার কারো ডাক শুনবে না, বোমা পড়লেও উঠবে না, কিন্তু বাচ্চা কান্দে যায় এরকম আছে না, হুইম্পার যেটাকে বলি আমরা, ওইটাতেই মা জায়গায় বসে থাকবে। তো প্যাভলভ ওই ইসে বলতেছিল যে আমাদের সবাই ব্রেনে একটা সেন্ট্রাল পার্ট আছে যেটা টিউন থাকে একটা বা দুইটা জিনিসের রেসপন্স করতে আর কি। তো উনি এটা মায়েরটা দিছে একটা উদাহরণ, আরেকটা উদাহরণ দিছিল যে এক লোক ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওই ডাক্তার, মিলিটারি ডাক্তার আর কি, কোনো ওয়ারফ্রন্টে খালি রোগী আসতেছে আর অপারেশন করতেছে, এটা 40-48 ঘন্টা তো না ঘুমায় ছিল, তারপর ঘুমাইছে এমন ঘুম যে এরপরে একটা রোগী আসছে যে মানে এক্ষুনি কিছু একটা করা দরকার, নাহলে সে মরে যাবে, ব্লিডিং হচ্ছে প্রচণ্ড, তাকে দাঁড় করাই দিছে, কিন্তু সে ওইখান থেকে ধপ করে পড়ে আবার ঘুমাই যেতেছে। তো তখন কার জানি মাথায় বুদ্ধি আসছে যে নার্সটা তার অ্যাসিস্ট্যান্ট যার সাথে কাজ করে, তাকে বলছে যে তুমি আস্তে আস্তে ডাকো। তখন তার কানের কাছে গিয়ে নার্সটা ডাকতে সাথে সাথে চোখ মেলে তাকাইছে, আর ওই অপারেশন বা যা কাজ ওইটা করছে। তার সেন্ট্রাল পার্টটা ওই নার্সের শুধু কথা শোনার জন্য জেগে আছে, আর কারো কথা শুনবে না, দাঁড় করাই দিয়েছে, সে পড়ে গেছে, একদম ফিজিক্যালি দাঁড় করাইছে, ধূপ করে পড়ে গেছে। কিন্তু ওই মহিলা গিয়ে যেন কানে কানে বলছে যে স্যার একটা খুব ক্রিটিক্যাল রোগী আসছে, চোখ খুলে তাকাইছে প্রথমে, তারপরে গিয়ে এই করছে। এইটা আর কি, মানে ওইটা ওই প্রসঙ্গে একটা গল্প বলছে, একটা বলি নেই, বইটা ছিল আমার কাছে। এখন আর বই তো মানুষের মানে বই একটা জিনিস, এই এখানে 200 বই মিসিং, কম করে আমাদের 200 বই। এইসব দাঁড়িয়ালা যা দেখতেছি, দাঁড়িয়ালা টুপিওয়ালা মানুষ সব, বুঝছেন না? আমি একজন ভাইকেও মনে করতে পারি না যে একটা বই চুরি করবে, বাট নিচে দিতেছি, অথবা খুব সুন্দর হলে আচ্ছা একটা পায়ে নেই কিনে নিয়ে তারপরে ওটা দিয়ে দিব, এরকম আমি মনে হতে পারে। তো আমার ওই বইটাও মিসিং, কিন্তু সুন্দর একটা বই ছিল। প্যাভলভ ছিলেন একজন বড় আর কি, মানে ফ্রয়েডের নাম যেভাবে আসে ওই ওই ওয়ার্ল্ডে তার নামও আসে এভাবে, বা আমাদের ওয়ার্ল্ডেও আসে তার নাম, আইভান পেট্রোভিচ প্যাভলভ, যতদূর মনে পড়ে আমার। আচ্ছা, টেকিং ওয়ান অফ দোজ রেয়ার ইভিনিংস অফ ডিউরিং দ্য আর্লি মান্থস, সিটিং ইন এ রেস্টুরেন্ট or a cinema, a mother will feel that she has left part of herself behind at home. যখন প্রথম বাচ্চাটা হয়েছে, আর্লি মান্থস, 6 মাস 3 মাস, নিয়ে গেছেন হয়তো আপনার একটা সিনেমাতে, আমাদের তার সিনেমা দেখি না আমরা, যাই হোক, মানে যেখানে নিয়ে গেছেন, একটা রেস্টুরেন্টে নিয়ে গেছেন বা কোথাও নিয়ে গেছেন, তো মাটা ফিল করবে যে তার একটা পার্ট সে মিসিং, তার ভিতরে রাইখা থুয়ে আসছেন। ঠিক আপনার মাথাটা বা আপনার অনেকের দেখেন এখন মোবাইল ফোন পার্ট হয়ে গেছে লাইভ, বুঝছেন না? মানুষে কিন্তু, তাই না, হঠাৎ দেখবেন এরকম করতেছে, তাই কী ব্যাপার, ফোনটা নাই বা ফোনটা রেখে আসছিস। তো এইটা আর কি, যাই হোক, এগুলা আমরা পড়তেছি কেন, একটা সেকুলার বই আমরা এভাবে কেন পড়তেছি? একটাই রিজন, যে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি, আমরা আমাদের ইসলামিক নর্মগুলোকে, এই প্রত্যেকটা কথা কিন্তু আপনি যদি নির্যাস নিতেন, নির্যাসটা ইসলামিক, কিন্তু প্রত্যেকটা কথা যেগুলো এখন পর্যন্ত পড়তেছি কিন্তু আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি। আমরা এই পপ কালচার যেটাকে বলে, মানে 1 লাইন 2 লাইন 6 লাইন ফেসবুক লাইক ডিসলাইক, এগুলোর ভিতরে আইসা কী হয়েছে, আমরা ওই সারফেস থেকে জিনিসটা নিতেছি, কখনো ভিতরে ঢুকে দেখতেছি না যে হোয়াট ইজ ন্যাচারাল, হোয়াট ইজ ইনেট, কোনটা মানবিক, কোনটা আল্লাহর দেওয়া, এগুলো কোনোদিন চিন্তা করতেছি না। ইনফ্যাক্ট আমরা তো পড়া ছেড়ে দিছি, আমাদেরকে আবার পড়াতে ফিরে যেতে হবে, সত্যি সত্যি কিন্তু পড়ায় ফিরে যেতে হবে, পড়া ছেড়ে দিছি আমরা, এবং আমরা কিন্তু সব হারায় ফেলব। মানে ন্যাচারাল এক্সপ্রেশনগুলো, মানে বাংলা ভাষার, আমি তো সিলেটি ফিলেটি তো হারায় ফেলবই, আপনি জানেন তো কত শত শত ভাষা হারায় যাবে, এই মানে ইন্ডো পাক সাবকন্টিনেন্ট থেকে শত শত ভাষা হারায় যাবে। কিন্তু আপনার এই বাংলা ভাষারও যে কত ইউজ হারায় যাবে, আপনি অবাক হয়ে যাবেন, জাস্ট এই পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য। আমরা এটা বুঝি,
পড়ার অভ্যাসটা ফিরে আনতেই হবে। ইফ নেসেসারি নেসেসারি আবার জঙ্গলে গিয়া বা এই সমস্ত গ্যাজেটকে একদম বিসর্জন দিয়ে পড়াশোনার অভ্যাসটা আবার ফিরে আনতে হবে। কারণ আমরা সবসময় বলি যে দিন শিক্ষার কথাতে আসি, আমাদের দিন শিক্ষা লিপ টু লিপ আসছে। সবসময় বলি আমরা ইসনাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারপর আপনার ওস্তাদ পর্যন্ত। আচ্ছা, ধরেন আপনি এটা পারলেন না সবসময়, তখন কি আলবানির একটা বই, এটা হলো মিনিমাম। কিন্তু তারপরেই যত ডিভাইসের দিকে যাবেন তত আপনার কনসেন্ট্রেশন এবং তত আপনার এইটা কমবে, গ্রহণ কমবে বা শুদ্ধতা কমবে বা স্থিতিশীলতা কমবে বা কারেক্ট ওয়ে অফ ডুইং থিংস কমবে। এবং সবচেয়ে খারাপ হচ্ছে অডিও ভিজুয়ালটা। অডিও ভিজুয়ালে আপনি কিছুই না, আপনার করার কিছু নাই, আপনাকে তাকায় থাকলে হলো ক্যাটেলের মতো আর নিজের থেকে আর করার কিছু নাই, চিন্তা করারও কিছু নেই, ভাবারও কিছু নেই, মনে রাখারও কিছু নেই। আর আপনার ব্যাক অফ মাইন্ড থাকে যে এটা তো ইসে তো হার্ড ড্রাইভে তো আসেই, যখন খুশি তখন আবার বাইর করে দেখে ফেলতে পারবো, বুঝছেন না? আচ্ছা, ডিউরিং এ ফিডিং ডজনস অফ ইভেন্টস অকার। আমরা এটা শুনি, বাবা হিসাবে শুনি, দাদা হিসাবে শুনি, ভাই হিসাবে শুনি, হাজব্যান্ড হিসাবে শুনি, প্রত্যেকেরই কোনো না কোনো কেউ আছে যে হয়তো নার্সিং বা উড বি নার্সিং। The baby sucks, winces, screams, relaxes, lets go the nipple, barks, falls asleep, hiccups, smiles, cries, opens his eyes, tenses his face, or softens his expression. এতগুলা জিনিস ঘটে একটা ফিডিংয়ের সময়। খেয়াল করে দেখেন, এটা কিন্তু যার যার বেলায় যায়, এটা কিন্তু একটা বিউটিফুল থিং টু ওয়াচ অলসো। এটা নিয়ে কিন্তু এই জন্য পৃথিবীতে অনেক বড় বড় শিল্পকর্ম আছে, আপনি জানেন তো, বড় শিল্পকর্ম আছে এই ব্যাপার নিয়ে। এবং মোর সো ফর দ্য মাদার, একটা মা দেখবেন কী হয় তাকায় আছে, বিশেষ করে যদি সে প্রথম মা হয় বা প্রথম ইস্যু হয় তার, কীভাবে তাকায় আছে দেখবেন। সারা দুনিয়ার সব ঐশ্বর্য যদি আপনি এটা রিপ্লেস করতে পারবেন না, ইফ শি ইজ লাকি আর কি। আমাদের তো আবার অনেকে ব্রেস্ট ফিডিংও করাতে পারে না এখন, বা এটার জন্য এক্সপার্ট ডাকতে হয় যে হাউ টু ডু ইট আর কি। তো এটা গরুর বাচ্চাও নর্মালি করে আর কি। আচ্ছা, যাই হোক, হিজ মাদার রক্স, এটা তো ছেলেরটা বাচ্চারটা গেল, ছেলে বা মেয়ে, বাচ্চা যে কোলের তার। হিজ মাদার রক্স, সিট স্টিল, হামস, ইজ সাইলেন্ট, অ্যাডজাস্টস হার পজিশন, টেন্সেস, রিল্যাক্সেস, গেজেস, স্মাইলস, টক্স, প্যাটস, স্ট্রোকস, লিফট দ্য বেবি, পুটস হিম ডাউন। কত কিছু করে মা এই একটা প্রসেসের ভিতরে। একটু কথা বলতেছে, একটু পজিশন অ্যাডজাস্ট করতেছে, একটু হাসতেছে, বুঝছেন না, বা একটু আবার মাথায় হাত বুলাইতেছে বা কিছু একটা আর কি, যাই হোক। ইচ ইভেন্ট ইজ এ রিমার্ক। থ্রু সাচ ডায়ালগস এ মাদার অ্যান্ড বেবি নেগোশিয়েট এ ফিডিং। কি অবজারভেশন আপনি চিন্তা করেন না, কি সুন্দর করে লেখা জিনিসটা। ইচ ট্রাইং টু অ্যাকোমোডেট টু দ্য আদার স্টাইল। আমি আপনাকে বলছি যে আমার মেয়ের ব্যাপারে বলছি যে আমার মেয়ে ভয়েস আউট করতে শুরু করছে সে যখন 2-3 মাস বয়স আর কি, চিৎকার করে কান্না। ডান সাইডে আসে ধরেন, বা সাইডে নিল, কান্না শেষ, ভয়েসিং আউট আর কি, বুঝছেন। সে এখন ওই সাথে থাকতে চায়, এই কাঠটা বা ওই কাঠটায় থাকতে চায়। তো এই জিনিসটা বলতেছে আর কি, খুব সুন্দর করে করছে। এটা অবশ্য অন্য কারোর লেখা বোধ হয়, এটা ফুটনোট হিসাবে আসছে। যাই হোক, এটা আমি স্টার দিয়ে রাখছি, এটা আসলে খুব টাচি লাগছে আমার কাছে জিনিসটা। এগেইন, ডিক্লাইন ইন দেয়ার মেল হরমোন লেভেলস। জানেন একটু কী বলছেন এটা নিয়ে? ম্যারেজ স্টাইলস ক্যান বি মেড টু অ্যাকোমোডেট দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যাডাল্ট পার্সোনালিটিস। প্যারেন্টাল রোলস আর লেস। আচ্ছা, দেন ইট ইজ হার্ডার টু ওয়ার্ক ফর ম্যান। আমি পুরোটা দাগ দিইনি, কেন একটু দেখতেছি, একটা লাইন মাত্র দাগ দিছি। আচ্ছা, এখানে বলতেছে যে গ্র্যান্ড প্যারেন্টসদের দেখা যাবে যে অনেক টলারেট করে বাচ্চাদের, দেন বাপ দাদা যখন হয় তখন অনেক টলারেট করে, বাপ হিসাবে টলারেট করে না। কেন? এটা বলতে গিয়ে বলছে সুন্দর একটা রিজনিং, যে যখন মেল হরমোনটা ডিক্লাইন করতে শুরু করে তখন এই ক্রোধ, রাগ, বিরক্তি,
এই চরিত্রগুলা কমে যায়, কমে গিয়ে ফেমিনিনিটি মানে অ্যাফেকশন বা এই ধরনের জিনিসগুলা আসতে থাকে। এই জন্য দেখবেন গ্র্যান্ডফাদার যারা, এখানে মোস্টলি কিসের কথা বলছে, গ্র্যান্ডফাদার বলছে কথাটা, মাদার বলে না কিন্তু। গ্র্যান্ডফাদার যারা, তারা বেশি টলারেন্ট হয় টুয়ার্ডস দ্য কিডস বা বাচ্চা কাচ্চার দিকে দেন দ্য ফাদার্স। সেই যখন ফাদার ছিল তখন সে টলারেট করতো না, গ্র্যান্ডফাদার এসে অনেক কিছু টলারেট করে। এটার কথাটা বলতেছে যে কেন করে। And whatever the new liberationist may teach her, she usually wants to be a mother. এইখানে বলতেছেন আর কি যে being a parent is no pushover for a mother. মানে প্যারেন্ট হওয়াটা তার কোনো ডিগ্রেডেশন না, বা তার একটা আটকায় দিলেন এরকম জিনিস না। ন্যাচারাল মাদার যেটা, বা স্বাভাবিকভাবে যে মা হবে, বাট অ্যাটলিস্ট শি কামস উইথ অল দ্য রাইট ইকুইপমেন্টস, ইমোশনাল গেল অ্যান্ড সাচ ইজ অ্যানাটমিক্যাল অ্যান্ড হোয়াট এভার দ্য নিউ। নতুন আমাদের যারা লিবারেশনিস্ট, যারা আমাদেরকে মুক্ত করতে চাইতেছে, মুক্তি দিতে চাইতেছে জীবনের শৃঙ্খল থেকে, তারা যাই বলুক না কেন, শি ইউজুয়ালি ওয়ান্টস টু বি এ মাদার। এটা একেবারে আপনি দেখবেন যে ইউনিভার্সালি, আপনি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2 দিন আগে মা হয়েছে, শুনছেন না? মানে সে যত বড়ই হোক, ওই মা হওয়াটা হলো তার একটা অ্যাচিভমেন্ট বা কমপ্লিশন, যেটা আমি বললাম একটু আগে। তার ফেমিনিটি কমপ্লিট হয় যখন সে মা হয়। এটা বলতেছেন যে এটা তারা যাই যতই বুঝাক না কেন, এটাই রয়েছে এখনও দুনিয়ারই। আর একটা স্টার মার্ক দেওয়া, কটা বাচ্চা দিক অনেক বাইরে যেতে পারে। ও না, বেশি বাজে নেই, হাজারটা পানি দেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে yet just at the moment when women are freest to enjoy and exploit the natural superior skills in motherhood, a stern sisterhood tells them that this is an unnecessary, low value and socially regressive role. মানে একটা মহিলা যখন পরিপূর্ণতা লাভ করে, মিন্স ওয়েন শি গেটস প্রেগনেন্ট অ্যান্ড বিকামিং মাদার, বা প্রথম মা হচ্ছে বিয়ের পরে, বা ইত্যাদি ইত্যাদি, ন্যাচারাল সুপিরিয়ার স্কিলস ইন মাদারহুড, স্টার্ন সিস্টারহুড, মানে সিস্টারহুড বলতে বোঝাচ্ছে যে ফেমিনিজম আর কি, বা যেটা টেলস দেম দ্যাট দিস ইজ অ্যান আননেসেসারি, লো ভ্যালু অ্যান্ড সোশ্যালি রিগ্রেসিভ রোল। আননেসেসারি, দরকার নেই। লো ভ্যালু মানে খুব ছোট এটার মর্যাদা। সোশ্যালি রিগ্রেসিভ রোল, এবং তাকে পশ্চাৎপদ করে রাখে, এরকম একটা রোল তার। প্রেডিক্টিং দ্যাট দ্য ফিউচার উইল সি দ্য অ্যাবলিশন অফ দ্য ট্র্যাডিশনাল রোলস অফ প্যারেন্টহুড। তাকে বলতেছে যে ভবিষ্যতে আর এটা থাকবে না, প্যারেন্টহুডের আর ট্র্যাডিশনাল রোলটা থাকবে না। মানে যত প্রোগ্রেসিভ হবে মানুষ, যত উন্নতই হবে, এইসব আর থাকবে না। এই যে তোমার জ্ঞানজ্ঞানানি ব্যাপার থাকবে না, প্যানপ্যানানি জ্ঞানজ্ঞানানি, কাঁথা চেঞ্জ করে, এগুলো থাকবে না। এগুলো দিয়ে বোঝায় আর কি তারে। রোলস অফ প্যারেন্টহুড টু বি রিপ্লেসড উইথ কমিউনাল ইউটোপিয়া সাচ এজ দ্য ওয়ান আউটলাইন্ড হিয়ার। কমিউনাল ইউটোপিয়া মানে একটা, যেটা কিছুটা হলেও হয়েছে, ডে কেয়ার সেন্টার। তো বলতেছে যে টোটালি ডে কেয়ার সেন্টার হয়ে যাবে, আর মার কিছু থাকবে না, ফালাই দিয়ে জানকে যাওয়ার সময় নিয়ে গেলেন, বুঝছেন না? ওই অনেক সময় ওই হলে টলে ঢুকার সময় কোট রাইখা ঢুকে, আর বাইরের সময় নিয়ে যায়, ওইরকম আর কি। মানে রাইখা দিয়া যান গিয়ে কাজে, যাওয়ার সময় এতে কালেক্ট করে নিয়ে যান। এটা আর কি বলতেছে ইউটোপিয়া বলতেছে। ইউটোপিয়া বলতেছে মানে বলতেছে এটা কোনোদিন হবে না আসলে। এটা একটা মানে ওই স্বপ্ন মার্কা থাকবে কাদের? ফেমিনিস্টদের বা এইদের। মুক্ত জীবন আর কি, শৃঙ্খল বিহীন জীবন, সোজা কথা। তো এখানে জুইশরা, ইসরায়েল আর কি, কিবোর্ডস বলে একটা জিনিস এক্সপেরিমেন্ট করছিল, যে একই জায়গায় ছেলে মেয়েদের, বাচ্চাদের ডরমেটরিতে বড় করবে, যাতে কোনো ডিফারেন্স না থাকে, কোনো না। ওইটা কীভাবে ফেল করছে এটার কথা বলবে আর কি এখন। By always having some children in our unit, we will be able to assume parental roles when and for as long as we want. Our children will have an advantage in that from the adults they can select their own parents, brothers, sisters, friends. Our special ties will not be forced, not strained by the mandates of kinship and ম্যারিটাল অব্লিগেশনস। এটা হলো যারা এটা 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 মানে করবে, বা যারা এই প্রজেক্টটা নিছে তাদের কথা এটা। যে বাচ্চার বাপ মা, একটা বাপ, কি ট্র্যাজিক কথা চিন্তা করো, মানে
এটার আমি বাংলায় ট্রান্সলেট করে দিতে, বাংলায় না মানে এই হালাকার ভাষায় ট্রান্সলেট করে দিতেছি, যে আপনি একটু বড় হয়ে দেখলেন যে আপনার বাপ তো হ্যান্ডসাম না, আপনি চিন্তা করলেন আল্লাহ আমার এরকম একটা বাপ কেন দিল। সো এই জায়গায় আপনি কী করবেন, আপনি বাপ চুজ করে নেবেন। সবচেয়ে হ্যান্ডসাম যে লোকটা আছে ডে কেয়ার সেন্টারে, তারা আপনি বাপ চিন্তা করতে শুরু করলেন। ব্যাপারটা এটাই বলতেছে, কিন্তু তারা চুজ করবে যে কার সাথে সে ফ্রেন্ড হবে, কার সাথে এই, রাদার দেন তার চেইন, তার ফ্যামিলি চেইন বা ফ্যামিলি এগুলার বদলে আর কি। এটা একটা লুনাটিক ব্যাপার বা একটা ইউটোপিয়ান ব্যাপার বলতেছে এনারা, কিন্তু তারপরেও এটা এক্সপেরিমেন্ট করছে ইসরায়েলে আর কি, তাদের প্রসঙ্গেই বলতেছে এখানে, কিন্তু এটা ফেল করছে। Other studies of neutrally reared children suggest that the artificial elimination of the mother-child bond neither reduces sex differences nor promises the healthy development of the child. অন্য স্টাডি যেগুলা মানে বলে বা এক্সপেরিমেন্ট বা কী বলে গবেষণা বলে যে এইভাবে যদি করেন তাহলে তার সেক্সুয়াল ডিফারেন্স চলে যাবে, মানে বয়েজ আর বয়েজ, গার্লস আর গার্লস, এটা থাকবে না, সব একই রকম হবে, সবাই ফুটবল খেলবে, সবাই রান্নাবাটি খেলবে, সবাই সেলাই করবে, সবাই বাচ্চার ডাইপার চেঞ্জ করবে। এটা হয় না, এটা বলতেছে একটা। আরেকটা বলতেছে যে হয় না, হেলদি ডেভেলপমেন্টে যে হয় তাও না। ওয়ার কমিউনিটিস টেক টার্ন অ্যান্ড টার্ন অ্যাবাউট ইন প্যারেন্টাল ডিউটিস, দি চাইল্ড বিকামস কনফিউজড, বরং উল্টা হয়, সে কনফিউজড হয়ে যায়। এই ছোট একটা ছড়া ছিল না, কোথায় আমি এলাম হারিয়ে বুঝি গেলাম, কোথায় আমার মা, আসে না, একটা একটা ছড়া আছে, মানে ছোট একটা পাখির ছানা বা কিছু বা মুরগির ছানা, সে মা হারায় ফেলছে, ভুলে গেছে পুরাটা আর কি, অনেক ছোটদের ছড়া, খুবই খুবই প্রচলিত আর কি, তোমার ওয়াইফরা জানবে বা আগের জেনারেশনে জানবে। তুমি কি আমার মা যার ডোরা কাটা গা, মানে এরকম এক একজনকে গিয়ে জিজ্ঞেস করতেছে আর কি, যে তুমি আমার মা নাকি, তুমি আমার মা নাকি, এই যে কনফিউশনটা, ওইরকম একটা কমিউনাল যেখানে থাকবে, কমিউন যেটাকে আমরা বলি, কমিউন একটা কথা আছে না, হিপ্পিরা বলতো আর কি, এর কিন্তু হিপ্পি আইডিয়া, যে কোনো বাপ মার কোনো ব্যাপার থাকবে না, সবাই বুঝছেন তো, হাজব্যান্ড ওয়াইফের কোনো ব্যাপার থাকবে না, আজ এর তার সাথে থাকবে, পরশু তার সাথে থাকবে, বাচ্চাগুলো কমিউনিটি হিসাবে রেজ করবে, এগুলো কিন্তু তাদের আইডিয়া, লেট 60s 70s আইডিয়া, সেটার থেকে আর কি মানে চলতেছে এক্সপেরিমেন্ট যতভাবে। অল গোজ ব্যাক টু লাইফ এনজয় করা, বুঝছেন। আর আমাদেরকেও আল্লাহ লাইফ এনজয় করতে বলেন, বাট উইথ রেসপন্সিবিলিটি বলেন। আর এখানে লাইফ এনজয় করা হচ্ছে কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাইফ এনজয় করা মানে রেসপন্সিবিলিটি থাকবে না, এনজয় খালি করে যাবেন কিন্তু কোনো দায়িত্ব থাকবে না, এটা বোঝায় তারা। আর আমাদের আল্লাহ বলতেছেন হ্যাঁ এনজয় করো, বাট দায়িত্ব নিতে হবে, দায়িত্ব থাকতে হবে, এই তফাৎ, বড় তফাৎ এটা। তারপর বলতেছেন যে কনফিউজড হয়ে যায় তারা। আচ্ছা, কমিউনালি রেয়ার্ড চিলড্রেন, মানে এইভাবে যাদেরকে করা হয়, বড় করা হয়, far from being liberated are often neglected joyless creatures, বুঝছেন তো, মানে কোথায় তারা লিবারেটেড হবে, মুক্ত স্বাধীন হবে, তার চেয়ে দেখা যায় যে অফেন নেগলেক্টেড, তারা ফিল করে তারা নেগলেক্টেড, এবং জয়লেস মানে কোনো আনন্দ থাকে না তাদের জীবনে, কমিউনালি মানে যাদের করে। এটা তো আমরা এমনি বুঝি, ওই যে এতিমখানায় গেলে বুঝেন না, এতিমখানা তো তাই ব্যাপারটা আসলে, এতিমখানাগুলো তাই না, বাচ্চাগুলো দিকে তাকাইলে করুণা হয় না, কখনো কি মনে হয়েছে নাকি ইফ আই কুড হ্যাভ বিন দেয়ার, এরকম মনে হয়েছে নাকি? কখনোই মনে হয়নি। আমরা কি তাদের একজন হইতে চাইছি কখনো? যে বয়সেই হোক, আপনি যখন এতিমখানা দেখতে গেছেন, আপনি তাদের করুণা করছেন, তাদেরকে 2টা পয়সা দিয়েছেন বা দান করে আসছেন, কিন্তু আপনি কি কখনো মনে করছেন বাহ কি সুন্দর লাইফস্টাইল, আমি তাদের একজন হইতে চাই? কখনোই মনে করেন। কারণ নিজের বাপ নিজের মার বাইরে থাকলে কখনো কারো ভালো থাকার কথা না। ইভেন আমাদের এই যে এই চাচা মামার বাসায়, আমি আমার ওয়াইফ এটাও খুব ডিসকারেজ করি। চাচা মামার বাসায় ক্যাডেট কলেজে থাকা, হোস্টেলে থাকা, বা চাচা মামার বাসায় বড় হওয়া, আমার বাসায় যদিও আমার ভাই থাকছে বা আমার ভাগনা থাকছে বা এই থাকছে, কিন্তু আমরা নীতিগতভাবে এটার খুব বিরোধিতা করি। কারণ বাপ মার কাছে যেটি থাকবে ওটা কোনোদিন চাচা মামার কাছে হবেই না, হবারই নয়, হবার কথা না। তো যাই হোক, এটা বলতেছেন এখানে যে কমিউনালি রেজ করার, এগুলো আমাদের দেশে হয়তো আসবে, বুঝছেন তো। ওইখানে যেগুলো আমাদের তো ওই যে কিউবিট বাই কিউবিট, হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, আল্লাহ রসুল বলছেন না, তারা 1 বিঘত গেলে তাদের পিছিয়ে আমরা 1 বিঘত যাবো, তারা সাপের গর্তে ঢুকলে আমরা ঢুকবো, আমাদেরও আসতেছে এগুলো। অলরেডি তো অনেক কিছু আছে, আমরা দেখতেছি না, অনেক কিছু চলে আসছে অলরেডি। আর একটু আগে আমরা অল্প একটু আগে যদ্দূর আল্লাহ তৌফিক দিচ্ছেন, কখন শেষ করবো একটু ঠিক করে নিই আমরা। 48, 50, 12টা শেষ করি।
আমার আজকে গাড়ি টাড়ি নাই, ওই সিএনজি খুঁজে যেতে হবে, তো একটু সময় রাখলাম আর কি, 12টা শেষ করে দেবো পজিটিভলি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি বলতেছে, স্টাডিজ অফ প্রিমিটিভ পিপল শো দ্যাট 70% অফ এ ওমেন্স ডে is spent in close physical contact with the infant, while in modern societies the figure is closer to 25%. প্রিমিটিভ সোসাইটি, যেটা ন্যাচারালি যে সোসাইটিটা গঠন হয়েছিল অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেখানে 70% একটা মহিলার 70% অফ দ্য ডে, একদিনের 70% সময় তার বাচ্চার সংস্পর্শে কাটে, আর আমাদের এখনকার সোসাইটিতে 25% শুধু। এটা কিন্তু গুড রিজন ফর কিডস, মানে বাচ্চারা যে কিছু করার পায় না, ট্যাব, আপনার মোবাইল ফোন, কার্টুন, এগুলো তো আসলে ঘুষ। আগেও আমরা বলছি কিছু করার পায় না, যে এটা এটা একটা রিজন হচ্ছে, মানে তাকে তো মানে কি করব, এটা তো একটা মানে খুব অস্থিরচিত্রতা থাকে না বাচ্চাদের ভিতরে, ইভেন্টস দরকার তার, এবং সেই ইভেন্টসগুলোকে মানে মানে ফর্মুলেটেড ইভেন্টস হবে না, নিত্য নতুন ইভেন্টস হবে, তবে সে থাকবে। আচ্ছা, it is an awkward time as the sexes struggle against the difference in their mental makeup, while at the same time denying the existence of difference. বলছে যে সময়টা খুব দুঃসময় যাচ্ছে এখন, যে তারা স্ট্রাগল করতেছে, তাদের মেন্টাল মেকআপে যে ডিফারেন্সটা আছে এটার এগেনস্টে তারা স্ট্রাগল করতেছে, মানে এটাকে কাটায় ওঠার চেষ্টা করছে, মনে করতেছে এটা ঠিক না। একজন মহিলা মনে করছে এটা ঠিক না, একজন ছেলেও মনে করছে এটা ঠিক না, আমরা তো সব একই হইলে হবে, মানে দোস্ত ডাকা যে এখান থেকে আসছে আর কি। এখনকার মেয়েরা দোস্তে হলো আমরা ছোটো ছিলাম দোস্ত, হ্যাঁ, এখনকার নাকি কলেজ ইউনিভার্সিটি মেয়েরা মেয়েদেরকে দোস্ত ডাকে, মানে এইটা আমি একটা ছোট্ট উদাহরণ নিলাম আর কি, যে ডিফারেন্স নাই আমাদের কোনো আর কি, দোস্ত ডাকা। তসলিমা নাসরিন বলছে না যে বাস থামলে একখানে গিয়ে বাস থেকে নাইমা লাইন ধরে ছেলেগুলা পেশাব করতে দাঁড়ায় গেল, মেয়েরা কেন পারে না, তার ইচ্ছা হলো যে মেয়েরাও এরম করতে হবে, মানে তারই আর কি, মানে ইকুয়ালিটির ডেফিনেশন আর কি তার কাছে। যাই হোক, তো বলতেছে যে while at the same time denying the existence of difference, মানে এটাকে এই এক্সিস্টেন্স, এটা যে আমাদের ভিতরে রয়ে গেছে আছে, এটাকে ডিনাই করার চেষ্টা করতেছি আমরা, স্ট্রাগল করতেছি এটাকে অস্বীকার করার, অথচ আমাদের ভিতরে আছে সেটাকে আমরা অস্বীকার করতেছি। আল্লাহ দিয়ে দিয়েছেন এটা আছে, এটাকে অস্বীকার করতেছি। আচ্ছা, এখানে একটা বড় প্যাসেজ আছে, আমরা না হয় নাই পড়লাম আজকে, আমরা এখানে আজকে শেষ করে দিই। একটা বড় প্যাসেজ, এটা একটু সময় নিয়ে পড়তে হবে, বা এটা আমরা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিই, তাহলে তো কিছু নাই আমাদের, অল দ্য টাইম, মানে এই জিনিসগুলা আপনারা চিন্তা করবেন এবং দেখবেন যে ইসলামের এইগুলা আসলে এইসব ফাইন্ডিংসের অথবা কত কাছাকাছি জিনিসগুলা, কিন্তু আমরা এটা ওদের মতো ওদের এগেনস্টে যাইতে গিয়ে আমাদের এই যে সেদিন আমাকে মঞ্জুর ভাই ফোন করছেন যে ইসলামিক কমিউনিটি, মানে আমাদের কমিউনিটির কথা বলতেছেন আর কি, আমি জানি না কার কথা বলতেছেন জানি না, তো কোথাও উনি একটা কাউন্সিলিংয়ে ওনাকে ডাকছিল, ম্যারিটাল ডিসকর্ড ডেফিনেটলি বোঝা যাচ্ছে। তুমি বলতেছেন যে নাম্বার এটা নিয়ে তো একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ে একটা বড় করে সেমিনার টাইপের করা যায় নাকি, সময় নিয়ে আর কি, হলিডে। আমি বললাম ঠিক আছে, একটা গভর্নমেন্ট হলিডেতে আমরা করবো, উনি তো হজে চলে যাচ্ছেন, হজের আগে হয়তো হবে না, হজের পরে করবো। যে এইগুলো এই যে এখন আমরা তো অ্যাজ হাজব্যান্ডস অ্যান্ড অ্যাজ ওয়াইফস আমরা কিন্তু কনফিউজড, মানে কোনটা ঠিক, কোনটা ন্যাচারাল, কোনটা রিয়েল, কোনটা আল্লাহ চান, কোনটা ঠিক, এটা নিয়ে কিন্তু আমরা খুবই কনফিউজড একটা অবস্থায় যাচ্ছি, বিকজ আমরা ওই ভ্যালুগুলোকে হোলসেল নিচ্ছি এবং ইনডিসক্রিমিনেটলি নিচ্ছি, এবং চিন্তা করি নাই যে আমরা আসলে নিজের পায়ে কোড়াল মারতেছি। এখন সময় আছে, সময় নেই তা না, সবসময় করতে পারেন, মানে রিভার্সাল তো সম্ভবই, কিন্তু তারপরে এগুলো খুব চিন্তা করার ব্যাপার। নিজেদের জন্য যদি খুব লেট হয়ে গিয়েও থাকে, নিজেদের বাচ্চাদেরকে অন্তত আমরা কারেক্ট লাইনে বড় করতে চেষ্টা করতে পারি, যাদের এখন ছোটো ছোটো বাচ্চারা আছে, কারেক্ট মানে মেন্টাল সেট আপ দিয়ে, বুঝছেন না? আপনি যখনই মেন্টাল সেটআপটা উল্টা হবে, সে কিন্তু আসলে প্রতিনিয়ত তার 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 ন্যাচারাল সেলফের এগেন্সে যুদ্ধ করতেছে, তাই তো ব্যাপারটা, ন্যাচারাল সেলফের এগেন্সে যুদ্ধ করতেছে না সে, মানে সেটা তো সে টায়ার্ড হয়ে যাবে একসময় গিয়ে, যার যেটা ন্যাচারাল সেলফ আর কি, তার এগেন্সে যদি সে যুদ্ধ করতে থাকে। আমরা শেষ করে দিই আবারও, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে চিন্তা করার, রিফ্লেক্ট করার আকল ইউজ করে বোঝার তৌফিক দেন। আমরা যেন আমি মাঝে মাঝে বলি যে
ওই আপনি একটা রাউন্ড অ্যাবাউট আছে এরকম ধরেন, কথার কথা, কোনো গাড়ির না, এমনি মানুষের রাউন্ড অ্যাবাউট। আর এদিক দিয়ে গেলে আপনার 1 মিটার দূরে, আর এদিক দিয়ে 100 মিটার ঘুরে এখানে আসবেন। তা আমার যদি সম্ভব হয় আমি 1 মিটার এদিক দিয়ে যাবো না? তা আমাকে কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমস্ত সাফারিংগুলো পার হয়ে গিয়ে এসে আবার বুঝতে হবে যে এটাই ঠিক ছিল? আমি তো এখান দিয়ে ঠিক জায়গায় যেতে পারি, তাই না? আমি ওই পুরো সার্কেলটাকে ঘুরতে হবে কেন আমার? মানে আরেকজনের সাফারিং দেখে আমার কেন কারেক্ট হতে হবে? আমি তো আগের থেকে হইতে পারি। আমার আল্লাহ কি বলছেন, আমার কোরআন কি বলছে, আমার হাদিস কি বলছে, এখান থেকে আমি হইতে পারি। আমরা ইনশাল্লাহ রিফ্লেক্ট করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।